বাংলা এখন চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অকপটে। আপনারা জানেন আমরা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষদের সঙ্গে কথা বলি, তাদের সঙ্গে শেয়ার করি তাদের মনের কথা অকপটে, তাই আমাদের অনুষ্ঠানের নাম অকপটে। তো আজ আমরা এখানে হাজির করেছি আমাদের এই সময়ের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পী, চিত্রশিল্পী শ্রী দেবব্রত চক্রবর্তীকে, আমাদের অত্যন্ত প্রিয় দেবুদা। নমস্কার দেবুদা, তোমাকে বাংলা এখন চ্যানেল এবং আমাদের অসংখ্য দর্শকদের পক্ষ থেকে আমাদের এখানে আসার জন্য স্বাগত। আমারও ভালো লাগছে এখানে এসে। আমাদেরও খুব ভালো লাগছে তোমাকে আমরা আজকে এখানে আনতে পেরেছি, তোমার সঙ্গে দুটো কথা বলতে পারবো। শুরুতে তোমাকে আমি যেটা বলি, ছবি আঁকার শুরুটা কি করে হলো? সবার তো একটা শুরু থাকে। মানে যারা ছবি আঁকেন, মানে যে সমস্ত শিল্পী ছবি আঁকেন, তাদের ছোটবেলার দিকে তাকালে দেখা যাবে এমনিতে ছোটবেলায় সবাই ছবি আঁকে। সমস্ত ছোটবেলায়, শিশুবেলাটায় আঁকিবুকি কাটার একটা বেলা থাকে, কিন্তু সবাই ছবি আঁকে। কিন্তু ছবিকে ভালোবেসে এগোনোর ব্যাপারটা আরেকটু বড় হলে হয়। আমারটা খুব একটা মানে মজার ঘটনা ঘটেছিল। 1960 সালে আমি তখন স্কুলের খুব নিচু ক্লাসে পড়ি। তখন আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলের একটা নোটিশ এসেছিল, একটা সর্বভারতীয় আর্ট কম্পিটিশন হচ্ছে এবং সবাইকে ছবি জমা দিতে হবে, খুব মানে সম্মানের ব্যাপার সেটা, এবং কিছু দেখে ছবি আঁকা চলবে না। তো আমি তো ছবি আঁকতাম, তো আমি অমুক দিন জমা দিতে হবে, স্কুলেই জমা দিতে হবে, সে ছবিটা যাবে। সেই কম্পিটিশনটা হচ্ছে উড়িষ্যার গঞ্জাম ডিস্ট্রিক্টে আর কি। তো আমি তো মন থেকে কি আঁকবো, আগে তো মন থেকেই আঁকতাম, কিন্তু এই কম্পিটিশনের কথা ভেবে মন থেকে কি আঁকবো বুঝতে পারছিলাম না। তো আমাদের বাড়ি, আদি বাড়ি যেটা বাদুরবাগানে, সেখানে একটা খুব বড় ফটোগ্রাফ ছিল, সেটা একটা জাহাজে আগুন লেগে গেছে। তো আমি ফটোগ্রাফটা দেখে এসে, একতলায় দেখে এসে না ছবি দেখে আঁকবো না, এবার 3 তলায় গিয়ে ঘরেতে বসে মন থেকে আঁকলাম জাহাজে আগুন লেগে গেছে। কিন্তু ছবিটা আমি কিন্তু কপি করলাম না, কিন্তু ছবির থিমটা চুরি করলাম বলা যায়। এবং তারপরে একদিন স্কুল আমি গিয়েছি, তখন হই হই ব্যাপার, আমি নাকি সর্বভারতীয় সেই ইয়েতে আমি ফার্স্ট হয়ে গেছি। তো আমি নিজেও ভাবতে পারলাম না কি করে ফার্স্ট হলাম। তা যাই, থেকে পরে আমাকে অনেক কিছু পাঠিয়েছিল। অনুপ্রেরণার সূচনা ছবি আঁকার এটাই। এটা তো শুরুর দিকে একটা স্কুল লাইফের একটা ঘটনা, কিন্তু এরপরে যখন আর্ট কলেজে ঢুকলে, এবং তোমাদের সময় সব থেকে সমস্যা সেই সময় আর্ট কলেজে ঢোকাটা মানে ছেলে আর্ট কলেজে যাচ্ছে মানে ছেলে ক্যারিয়ার একদম শেষ। তো সেক্ষেত্রে তুমি কি করে এটা ওভারকাম করেছো? হচ্ছে আমি পাশ করেছিলাম, মানে হাই সেকেন্ডারি পাশ করেছিলাম সায়েন্স নিয়ে, এবং আমি ফিজিক্স নিয়ে পড়বো বাড়িতে সবাই ঠিক করেছিল। কারণ ছবি আঁকলে এখনকার মতন নয়, তখন তো ছবি আঁকলে তার যার কিছু হয় না সে ছবি আঁকে, আর্টিস্ট। হ্যাঁ, সেটাই বলছি। আমরা গল্পের বইতে বা সিনেমায় দেখতাম ছেঁড়া পাঞ্জাবি পরে কাঁধের ঝোলা নিয়ে আর্টিস্ট যাচ্ছে, আর্টিস্ট মানে সেকেন্ড গ্রেড সিটিজেন, মানে এইরকম একটা ধারণা ছিল একদম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার বাবা মা কিন্তু আমার ফরেই ছিলেন। বাবা মা বলেছিলেন তুমি যদি ছবি আঁকতে চাও ছবি আঁকো, যদিও খুব এক্সপেন্সিভ ছবি আঁকাটা, আর্ট কলেজে ভর্তি হওয়া, এই সমস্ত ব্যাপারটা, তার উপর ভবিষ্যৎ ঠিক নেই যে কি হবে না হবে। তো বাবা মার কাছ থেকে যখন গ্রিন সিগন্যাল পাওয়া গেল, তখন আমি আর্ট কলেজে ভর্তি হলাম। তবে তখন হতো কি, বিভিন্ন কাগজ পত্র পত্রিকা উল্টে ছবি দেখতাম, পুরোনো দিনের ছবি। আর একটা জিনিস আমার খুব ভালো লাগতো, ছবি গল্পের বই পড়ার সময় তার সঙ্গে ইলাস্ট্রেশনও খুব ভালো লাগতো। তখন আমাদের ধারণা ছিল না ইলাস্ট্রেশন আর ক্রিয়েটিভ পেন্টিং দুটো আলাদা ব্যাপার, ওটাও ছবি। যেমন দেবসাহিত্য কুটিরের যখন পড়তাম, তখন আমার প্রিয় ইলাস্ট্রেটর ছিলেন প্রতুল বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তারপরে আমার কার্টুন খুব ভালো লাগতো। আমরা তখন পিসিএল এর কার্টুন দেখতাম, খুঁড়ো, এই সমস্ত। তারপরে পিসিমাদের কাছে সচিত্র ভারত টারত থাকতো, সেইগুলোও দেখতাম, কার্টুন ভালো লাগতো। তখন তুমি পুরোপুরি ছবির জগতে ঢুকেছো। এবারে তুমি একটা জিনিস বললো যে আর্ট কলেজে যখন পড়ছো সে সময় কোন কোন শিক্ষক পেয়েছিলে যারা এখনো তোমাকে সেই শিক্ষাটা এখনো তোমাকে এগিয়ে নিয়ে চলে? আমি প্রথম একটা কথা বলছি, আর্ট কলেজে যখন ঢুকেছিলাম তখন ফার্স্ট ইয়ারে আমাদের ক্লাস নিতেন, একটা কম্পোজিশনের ক্লাস নিতেন ধীরেন্দ্রনাথ ব্রহ্ম। হ্যাঁ। আমি আবার সেই সময় আবার আর্ট কলেজে আমি আবার একটু লিখতাম টিখতাম ছবি আঁকার সঙ্গে। তো ধীরেনবাবু সেটা পছন্দ করতেন, লেখা টেখাগুলো দেখতেন, ঠিক করে দিতেন।
আর্ট কলেজে রূপকলা বলে একটা যেটা ম্যাগাজিন আমাদের সময় বেরোতো, আমরাও দেখেছি। হ্যাঁ। সেই ম্যাগাজিনের সঙ্গে খুব ভীষণভাবে যুক্তও ছিলাম। আর ধীরেন্দ্রনাথ ব্রহ্মের কথা শুনতাম ওনার কাছ থেকে। উনি বলতেন, আমরা যখন প্রথম ঢুকেছি সত্যেন বাবুর কথা বলতেন, সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে আমি জানতে পারলাম কত উঁচু দরের উনি শিল্পী ছিলেন। তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের পরে থার্ড ইয়ার থেকে আমাদের স্ট্রিম ভাগ করা হয়। থার্ড ইয়ারে কে কমার্শিয়াল আর্ট নেবে, কে আর্টস নেবে, কে ইন্ডিয়ান স্টাইল অফ পেন্টিং। এই তো আমার ইচ্ছে ছিল ফাইন আর্টস নিয়ে পেন্টিং করেই কিছু করব। আর সত্যি কথা বলতে কি, এখন আমরা আমাদের নিজেদের সন্তানদের যেমন ভবিষ্যৎ নিয়ে ভীষণ ভাবি, তখন কিন্তু বাড়ির লোকেরা অত ভবিষ্যৎ নিয়ে ভাবতেন না। হ্যাঁ, সেই জন্যে আমি ফাইন আর্টস নেবো কিনা আমি জিজ্ঞেস করলাম গোপাল বাবুকে, গোপাল ঘোষকে। উনি আমাদের সেকেন্ড ইয়ারে ফোলিয়েজ ক্লাস নিতেন। গোপাল বাবু কিছুক্ষণ চুপ করে থেকে আমায় বললেন, তোমাদের কলকাতায় নিজের বাড়ি না ভাড়া বাড়ি? আমি তো ফাইন আর্টস নেবো না কমার্শিয়াল নেবো এটা জিজ্ঞেস করছি, ফাইন আর্টসে পড়বো কিনা। গোপাল ঘোষকে, মানে লিজেন্ড। হ্যাঁ, তিনি আমায় বলছেন নিজের বাড়ি না ভাড়া বাড়ি। তো আমি বললাম যে না, নিজেদেরই বাড়ি বাদুর বাগানে। তাহলে ফাইন আর্টসটা। আমি তো প্রথমে বুঝতে পারলাম না, পরে বুঝতে পারলাম যদি ওই আর্থিক সঙ্গতির কথা ভেবে উনি বলেছেন এই ব্যাপারটা, কিন্তু অদ্ভুত ভাবে উনি বললেন। এবারে তুমি ছবিও আঁকো, অ্যাট দ্য সেম টাইম ইলাস্ট্রেশনও করো। এবার ছবি আর ইলাস্ট্রেশন দুটো কিছুটা বিপরীত ধর্মী এক্সপ্রেশন। তো সেটাকে কি করে তুমি ওই করো, জেল করো? আমি একটা কথা বলছি, আমি যে ইলাস্ট্রেশন করি সেই ইলাস্ট্রেশনের বেশিরভাগ একটু কার্টুন ধর্মী করি, কিছু অন্য ধরনের কাজ করি। এবং আমি যে কাগজে কাজ করি, যে ইংরেজি দৈনিকে আমাকে প্রচুর কাজ করতে হয়। এখন তারা আবার বাংলা দৈনিক বার করেছে, সেখানেও কাজ করতে হয়। আর সেই জন্য হয় কি, আমি বাড়িতে কিন্তু ছবি আঁকি, মানে ক্যানভাসের সামনে দাঁড়াই। বাড়িতে কিন্তু কোনো ইলাস্ট্রেশনের কাজ করি না। আমি যত ইলাস্ট্রেশন যা কিছু সমস্ত অফিসে বসে করি, এবং ইলাস্ট্রেশন বিষয়ক পড়াশোনা বা জার্নাল দেখা বা এগুলো সব অফিসে বসে করি। এবং কিন্তু যখন বাড়ি ফিরে যাই, আমি নিজেকে যেন দুটো ভাগে ভাগ করে নিয়েছি। আমি যখন অফিসে কাজ করছি, একটা ইলাস্ট্রেশনের ব্যাপার রয়েছে, বা আমাদের তো খবরের কাগজে ইলাস্ট্রেশনের সঙ্গে সঙ্গে একটা অন্য ব্যাপারও রয়েছে। আমাদের ইলাস্ট্রেশন করার খুব বেশি সময়ও দেয় না। এই মুহূর্তে বললো এই মুহূর্তে এই স্পেস, তারপরে আমাদের পড়তে হয়, অনেক রাজনৈতিক ব্যাপারও থাকে, অনেক কিছু থাকে, সেগুলো পড়তে হয়, পড়ে ছবি আঁকতে হয়। কিন্তু আমার ছবির যে সাবজেক্ট, আমি যেখানে ছবি আঁকছি সেটা একদম আলাদা। সেই জন্য বাড়িতে আমি যখন ছবি আঁকি তখন আমি অফিসের দেবব্রত নই, আর অফিসে যখন কাজ করি তখন আমি মানে যখন তুমি অফিস থেকে বেরোচ্ছ, সারাদিন ধরে অফিসের কাজ করে বিভিন্ন ইলাস্ট্রেশন করে, বাড়ি থেকে মানে অফিস থেকে বেরোনোর পরে কি করে তুমি সেই সত্তাটাকে অফিসে রেখে এসে বাড়িতে একটা অন্য সত্তা নিয়ে কাজ করো? এটা ভীষণ ডিফিকাল্ট। না, আমি সেভাবেই করেছি, একটা টাইম ম্যানেজমেন্ট করেছি, আর নিজেকেও একটু ভাগ করে নিয়েছি। আমি প্রথমত মানে সকালবেলায় কাজ করতে ভালোবাসি। বাড়িতে আমি সকালেই কাজ করি, দীর্ঘক্ষণ সকালে কাজ করি। আমি একটু দেরির দিকে অফিসে যাই, আর রাত্রির বেলায় এসে মূল কাজ না করলেও একটু ড্রয়িং এইগুলো করি, মানে আমার ছবি আঁকার ক্ষেত্রে, মানে ইলাস্ট্রেশনের নয়। তো আমি এটা একদম ভাগ করে নিয়েছি। গত এত বছর ধরে আমি খবরের কাগজে কাজ করছি, 32 বছর ধরেই আমি নিজেকে ভাগ করে নিয়েছি। এভাবেই আমি এগোচ্ছি আর কি। আচ্ছা, তোমার ছবির জগতে তো ছবিতে আমরা যে ধরনের ক্যারেক্টার দেখি, একটু কৃষ্ণ এই ধরনের কিছু, একটু মিথোলজি থেকে কিছু নেই, আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি একদম কন্টেম্পোরারি কিছু সাবজেক্টস, কিছু এলিমেন্টস আছে। এগুলো তুমি কি করে ভাগ করো, যে কোন ছবিটা তুমি কোন সময় কিভাবে কাজ করবে? না, আমি বলছি যে আমার ছবিতে খুব বেশি মতন এসেছে সেটা হচ্ছে নস্টালজিয়া। মানে আমার ছবিতে, আমরা তো উত্তর কলকাতার লোক, উত্তর কলকাতার বাড়ি, পুরনো অ্যালবাম, সেপিয়া হয়ে যাওয়া রং, বাড়ির ছবি, এবং সমস্ত অনেক গল্প শুনেছিলাম। উত্তর কলকাতার বাড়ি, আমাদের বাড়ি ছিল, বাড়িতে কাকাতুয়া ছিল, ঘোড়ার গাড়ি ছিল, মানে অনেক দিন আগেকার। তারপরে আমি এসব পুরনো দিনের কলকাতা নিয়ে একটু পড়াশোনাও করলাম। তো আমি হারিয়ে যাওয়া যে জিনিসগুলো পুরনো, সেগুলো, এই যে নস্টালজিয়া, সেই থিমের ওপর এখন কাজ করছি আমি। এছাড়া কৃষ্ণর যে ব্যাপারটা বললে ওটা মাঝে মধ্যে, আর এছাড়া
কিন্তু মাইথোলজিক্যাল সাবজেক্ট নিয়ে কাজ করেছি। সেটা দেখেছি মাইথোলজিক্যাল মানে আমি রামায়ণ মহাভারত নিয়েও কাজ করেছি। আমার একটা একক হয়েছিল 90-তে, সেটা শুধু মহাভারত নিয়ে, আর তারপরে 94-এ রামায়ণ মহাভারত নিয়ে করেছিলাম। আমার রামায়ণ মহাভারতের যে সমস্ত না বা যেগুলো, সেগুলোর মধ্যে অনেক কি বলবো মানবিক দিক আছে, আমি সেগুলো নিয়ে কাজ করেছি। কিন্তু আমি আবার এরকমও করেছি, পেভমেন্ট মানে ফুটপাতের যারা বাস করে তাদের, আমি প্রথম এক্সিবিশন যেটা করেছিলাম ফুটপাতে যারা বাস করে, মানে এই যে রাস্তা দিয়ে যেতে যেতে ফুটপাতে দেখতাম সংসার পেতে বসেছে, তাদের যে চরিত্র, তাদের যে গড়ে ওঠা, সেটা নিয়েও আমি কিছু কাজ করেছিলাম ফুটপাতের লোকেদের নিয়ে। এখন অবশ্য নস্টালজিয়া কাজ করছি, কিন্তু আমি একটু অন্য ধরনের বিষয়বস্তু ভাবছি। অনেক সময় হচ্ছে কি, বিষয়বস্তু নিয়ে না ভেবেও ছবি করে একটা বিষয়বস্তুতে চলে যাচ্ছে, একটু ন্যারেটিভ ব্যাপারটা। যেটা বলছো এই কারণেই কি তোমার বেশিরভাগ ছবির ক্ষেত্রটা অনেকটা সিপিয়া টোনের উপর যায়, একটু ইয়েলো, একটু এই ধরনের কিছু? হ্যাঁ, কিছুটা, মানে ওইটার জন্য কিছু কালার দিয়ে করছি। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, এখন যে কাজগুলো করছি সমস্ত প্রায় মনোক্রমিশ, মানে ওই সেপিয়া, ডার্ক ব্রাউন, বার্নট আম্বার, ঘেঁষা, মানে ওই যে নস্টালজিয়ার যে ব্যাপারটা, পুরোনো দিনের যে রং, হারিয়ে যাওয়া রঙগুলো, মানে আমাদের একটা ফটোগ্রাফ আস্তে আস্তে পুরনো হয়ে সেপিয়া কালার হয়ে যাচ্ছে, আমাদের যে স্মৃতির যে সমস্ত জিনিসগুলো সেগুলো সব হারিয়ে যাচ্ছে। সেগুলোর মধ্যে আমি কিন্তু খুব বেশি রং পাচ্ছি না। রংটা কিন্তু এই সেপিয়া রঙেই অদ্ভুত নানান বর্ণ মিশে রয়েছে। আমি যে ছবিটা আঁকছি কিন্তু শুধু সিপিয়া রঙে না, আমি অনেকগুলো কালার মিক্সড, অনেকগুলো লেয়ার তৈরি করে আমি অ্যাক্রিলিকে কাজ করছি, অনেক টেক্সচার্স করছি, টেক্সচার করে সেভাবেই আমি করছি। তোমাকে এখানে একটা ছোট প্রশ্ন করি, একদম অফবিট একটা প্রশ্ন, তুমি আশাবাদী না নৈরাশ্যবাদী? আমি আশাবাদী। কিন্তু আশাবাদী, যারা আশাবাদী হয় তারা যেটা করে, তাদের ছবিতে প্রচুর রং থাকে, প্রচুর ধরনের রং। কিন্তু তোমার ক্ষেত্রে ঠিক উল্টোটা, তুমি একজন ভীষণ অপটিমিস্টিক একটা মানুষ, কিন্তু তোমার ছবিতে খুব লিমিটেড রং। হ্যাঁ, সেটা কিন্তু এখন, আগে কিন্তু আমি যখন এই সমস্তগুলো করেছিলাম, যখন রামায়ণ মহাভারতে প্রচুর কালার দিয়ে, কিন্তু আমি যখন নস্টালজিয়ার মধ্যে ঢুকলাম, সেখানে আমি দেখলাম ওই সেপিয়া কালারের মধ্যেই অনেকগুলো কালার। আমি যেমন আকাশের দিকে তাকাচ্ছি, নীল রং, আকাশের রং তো নীল নয়, অনেক কিছুর মিশ্রণ হয়ে আমাদের একটা অপটিক্যাল ইলিউশন হচ্ছে। আমি নস্টালজিয়া যখন করছি, রিপ্রেজেন্ট করছি, তখন সেটা সেপিয়া কালার, ব্রাউন, এই, কিন্তু তাতে আমি অনেক রং মিক্সচার করছি, মিক্সড করে করছি। তো সেখানে আমি ওইটা ওই বিষয়বস্তুর জন্য ওই রং চলে এসেছে। কিন্তু আমার যখন অন্য রং হয়েছে, আমি ধরো একটা বড় ছবি করেছিলাম কৃষ্ণ নিয়ে, আমার ম্যাথোলজিক্যাল করতাম তো, খুব বড় ছবি, 5 ফুট বাই 4 ফুট, কৃষ্ণ নিয়ে করতে গিয়ে প্রচুর রং দিয়ে কাজ করেছি। আমি কৃষ্ণকে করেছি, কৃষ্ণের নিচের অংশ থেকে আমি করেছি রঙগুলো সমস্ত ভাসিয়ে, ফ্লোট করে, ট্রান্সপারেন্ট ওয়াটার কালারে যেরকম হয় করে, আমি একটা দিগন্ত বিস্তৃত একটা ল্যান্ডস্কেপ করেছি। এটা ল্যান্ডস্কেপটা হচ্ছে যে কৃষ্ণ, গরু, মাঠ, এই সমস্ত ল্যান্ডস্কেপ, আর ওখান থেকে একটা গরুর ফর্ম এনেছি, কিন্তু খুব অ্যাবস্ট্রাক্ট ফর্ম না, স্টাইলাইজড ফর্ম নিয়ে এসেছি। ওখানে অনেক কালার। কিন্তু আমি যখন নস্টালজিয়ায় বাবু বিবি করছি, পুরোনো দিনের বাড়ি, তখন আবার অন্য একদম, তখন একটা কালার। দেবুদা, আমরা তোমার সঙ্গে আলোচনায় ফিরবো, আমাদের একটা ছোট্ট ব্রেক নিতে হবে, আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি নিচ্ছি, আমরা ফিরে আসছি বিরতির পরে, আপনার সঙ্গে থাকুন। আমরা ফিরে এলাম বিরতির পরে। আজ আমরা কথা বলছি এর সময় একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ চিত্রশিল্পী শ্রী দেবব্রত চক্রবর্তীর সঙ্গে। দেবুদা, আমরা যেখানে শেষ করেছিলাম, তোমার ছবি নিয়ে কথা হচ্ছিল, তোমার ছবি বিষয় নিয়ে কথা হচ্ছিল। এখানে আমি সম্পূর্ণ একটা অন্য দিকে চলে যাব। আচ্ছা, তুমি আজকাল ছবি নিয়ে লেখালেখি শুরু করেছো, যাকে বলে শিল্প সমালোচনা। এই কাজটা করতে তোমার কেমন লাগছে? না, ব্যাপারটা হচ্ছে যে ছবি আমি আঁকি, এবং ছবি আঁকি বলে আমার সবাই ছবি দেখতে ভালো লাগে, মানে প্রত্যেকের ছবি।
বড় শিল্পী, ছোট শিল্পী, বিভিন্ন প্রজন্মের শিল্পীদের ছবি। তো আমার উপর যখন দায়িত্ব পড়লো এই লেখালেখি করবার, কলা সমালোচনা, তখন আমি করতে চলেই এলাম। এবং তখন এসে আমি দেখলাম, আমি শিল্পীদের সঙ্গে কথা বললাম, যার এক্সিবিশন হচ্ছে গেছি, আমি বোধহয় তোমারও এক্সিবিশনে গিয়েছিলাম, কথা বললাম। এবং একটা জিনিস দেখলাম যে প্রত্যেক শিল্পীর একটা আলাদা আলাদা পরিপ্রেক্ষিত থাকে, একটা আলাদা আলাদা পার্সপেক্টিভ থাকে। তো সে সেভাবে জিনিসটা দেখে। ছবির রিফ্লেকশনটা মানে ক্যানভাসে যখন হচ্ছে, তখন এক একজন শিল্পীর এক এক রকম পরিপ্রেক্ষিত থাকে। সেই জন্য হয় কি, স্টাইলটাও এক একজনের এক এক রকম হয়। আমার খুব ভালো লাগছে কলা। কিন্তু এতে আমি একটা ছোট্ট, হয়তো এটা বিতর্কিত প্রশ্ন হলেও হতে পারে, যে এতে কি সবসময় সত্যি কথাটা লেখা যায় যেটা মনে হয় তোমার? না, আমি প্রথম কথাটা হচ্ছে, আমার লেখাতে আমি সত্যি কথাই লিখি, তবে আমি খুব প্রচণ্ডভাবে তুলনা করে নিন্দে করি না, আর তুলনা করে প্রশংসা করি না। আমি যা যথাযথ সেটাই লিখি। কিন্তু সেক্ষেত্রে ধরো অগ্রজ শিল্পী, খুব ভালো শিল্পী, তার যদি আমার কিছু মনে হয় তার বলার, হ্যাঁ, তখন আমি সেটা বলি। এবং সেটা তো আমার এক্সিবিশনে অন্য সমালোচক যখন দেখবেন, সে নিশ্চয়ই বলবেন। আমি যখন লিখছি তখন আমি ছবি আঁকিয়ে নই, আমি তখন কিন্তু সমালোচক, তো সমালোচকের যা যা করণীয় আমি সেই সবগুলো করি। আমার কিন্তু তাতে যদি কেউ কিছু মনেও করেন, আমাকে বলেননি কিছু, কিন্তু করলে কিন্তু আমার উপায় নেই, আমাকে কাজটা করতেই হবে। এখানে আরেকটা প্রশ্ন চলে আসে, স্বভাবতই চলে আসে, যে ধরো একজন পেন্টার, সে 1 বছর ধরে প্রিপারেশন নিয়ে একটা শো করছে, তাতে অনেকগুলো গোটা 15 ছবি আছে। একজন ক্রিটিক, তিনি যাচ্ছেন 10 মিনিটের জন্য কি আধ ঘন্টার জন্য, আধ ঘন্টায় তিনি 15টা ছবি দেখে চলে আসছে। এবং যে পেন্টার 1 বছর প্রিপারেশন নিয়ে একটা এক্সিবিশন করছে, সেই ল্যাঙ্গুয়েজটাই আধ ঘন্টার মধ্যে কি 10 মিনিটের মধ্যে একজন ক্রিটিকের পক্ষে বুঝে ওঠা সম্ভব? মানে শিল্প সমাজের যে প্রসেসটা আমাদের এখানে চলে, হ্যাঁ, সেটা কি সম্ভব? আমি তোমাকে বলছি, প্রথম কথা হচ্ছে, এখানে তো নানান ধরনের শিল্পী থাকে। আমরা প্রতিষ্ঠিত শিল্পীদের আমরা তো তাদের ছোটবেলা থেকে ছবি দেখছি। তার ধরো এক্সিবিশনে আমি সমালোচনা করতে গেলাম, তবে তুমি যে 10 মিনিট আধ ঘন্টা বলছো তা নয়, আরো বেশি সময় ধরে ছবিটা দেখা। আর আমি তরুণ প্রজন্মের যারা কাজ করছে বা তাদের সঙ্গে আমি কথা বলি, কথা বলে তাদের পুরো ব্যাপারটা আমি জানতে পারি। অনেকে খুব ভালো ছবি আঁকতে পারে কিন্তু খুব ভালো বোঝাতে পারে, এর মতো হয়। কিন্তু তার মধ্যে এমন সৃজনশীলতা আছে, বকবক না করেও সে তার তুলি দিয়ে দেখিয়ে দিয়েছে, সেগুলো দেখা যায়। আমার যদি মনে হয় কোনো তরুণ প্রজন্মের ছবির ক্ষেত্রে সেইটা হয়, আমি তাকে কিন্তু একদম বাদ দিয়ে দিচ্ছি না। সেক্ষেত্রে হয়তো আমি তাকে একটা নির্দেশ বা একটা পথ নির্দেশ করার আমার যা ক্ষমতা আছে, আমি সেইটুকু দেখিয়ে দিতে পারি। আমি তাকে ধূলিসাৎ করে দিচ্ছি না। তার যে শিল্পকর্ম, মানে তুমি যা বলেছো একদম ঠিক। তারা 1 বছর 1.5 বছর ধরে সব ছবি এঁকেছে, তাদের যে শিল্প সম্ভার সাজিয়েছে, সেখানে সমালোচক গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ঘুরে এসে একটা লিখে দিল, তাই হয়। সেজন্যে আমি হয়তো না, আমার বলার জায়গাটা হচ্ছে যে ওই যে ল্যাঙ্গুয়েজটা, সেটা তুমি ছবি আঁকো, তুমি যত তাড়াতাড়ি রিলেট করতে পারবে। একজন যিনি ছবি না আঁকে সমালোচক আমাদের এখানে আছেন, অনেকে খুব ভালো লেখেন, ভীষণ তারা গুণী এবং তারা যথেষ্ট সম্মানীয় সমালোচক, কিন্তু সেটা কি ততটা সম্ভব ওই ল্যাঙ্গুয়েজটাই রিচ করা, ওই ইমোশনটাকে পড়া? না, আমি ছবি আঁকি বলে একটা সুবিধে হয়েছে, সেটা হচ্ছে আমি ছবির টেকনিক্যাল দিকগুলো আমি জানি। মানে কোন ছবিতে ধরো অ্যাক্রিলিক রং ইউজ করে সেটা কিভাবে টেক্সচার করেছে, বা কোন ছবিতে ওই রাইস পেপার দিয়ে তার উপর এফেক্ট করেছে, বা তেল রং কিভাবে করেছে, সেই জিনিসগুলো আমি বুঝতে পারি। বুঝতে পেরেছো? সেই টেকনিক্যাল দিকটা আমি কিছুটা, মানে যেহেতু কাজ করেছি আমি সেগুলো বুঝতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে, ছবি শুধু টেকনিক্যাল দিক নিয়ে হয় না, ছবির মধ্যে একটা অ্যাস্থেটিক একটা ব্যাপার থাকে। অবশ্যই এটাও ঠিক যে সমালোচক হতে গেলে সবসময় তাকে ছবি আঁকতে হবে, তা কখনোই না, কিন্তু তবু ওটা মাঝে মধ্যে মনে হয় যে সবারই মনে হয়, শুধু আমার নয়, তোমার। আমি যেমন একটা অদ্ভুত ব্যাপার জানি, যামিনী রায়ের যখন ছবি সমালোচনা লিখছিলেন, মানে বিষ্ণু দে, ওনার অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন, বিষ্ণু দে কিন্তু ছবি নিজে আঁকা প্র্যাকটিস করতেন। মানে ছবির সঙ্গে, মানে ছবি যে আঁকতেই হবে
মানে ধরো ক্রিকেট ফুটবল যারা লিখছে, সমালোচনা লিখছে বা ইয়ে করছে, তারা সবাই তো প্লেয়ারও অনেক সময় নয়, বুঝতে পেরেছো? সেটা যে জানতে হবে এরকম কোনো মানে নেই। তবে ব্যাপারটা কিছু জানলে একটা সুবিধে হয় কি, মানে জানলে একটাই সুবিধে, সেটা হচ্ছে টেকনিক্যাল ভুলভ্রান্তি কলমের ডগায় আসবে না, আচ্ছা, এইটুকু, আর এছাড়া কিছু না। একটা জিনিস বলো, একদম সম্পূর্ণ অন্য একটা দিকে আমি আবার আবার টার্ন হ্যাঁ, করছি। বলো বলো। ছবি আঁকাকে জীবন তোমার প্রায় 35 বছর, আর্ট কলেজ থেকে পাশ করে বেরোনোর পরে, তাই তো? বাড়িতে তোমার তোমার সংসার আছে, তোমার পরিবার আছে, তোমার সবকিছু আছে। আমরা যে ছবিটা আঁকি, আমরা একটু অন্যরকম জায়গায় বিলং করি, এই ভুলে যাই এটা, ওটাই ভুলে যাই, সেটা ভুলে যাই। বাড়িতে কি করে তুমি অ্যাডজাস্ট করবে? বাড়ির লোকেরা কি করে তোমাকে অ্যাডজাস্ট না, করবে? বাড়ির লোকের একটা সুবিধে আমার হচ্ছে, আমার স্ত্রীও ছবি আঁকেন, আচ্ছা, মানে আমরা দুজনেই শিল্পী, সেই জন্যে অ্যাডজাস্টমেন্টটা হয়ে যায় আর কি। মানে দুজনেই যদি শিল্পী হয়, আমি, আমার স্ত্রী এবং আমার পুত্র, আমরা তিনজনেই থাকি, হ্যাঁ, বাড়িতে। দুজনেই যদি শিল্পী হয়, দুজনেই যদি মানে বাজার করতে বা রান্না করতে ভুলে যায়, কোনো প্রবলেম নেই, তাহলে খাওয়ার কোনো প্রবলেম নেই, কিছু আনিয়ে খেয়ে নিল। কিন্তু যদি একজন শিল্পী আর একজন শিল্পী না হন, অন্য কিছু হন, তাহলে মনে হয় আমার প্রবলেমটা হবে। আমাদের ওই জন্য বোধহয় প্রবলেমটা নেই। আচ্ছা, মানে এটা এটা পুরোটাই একদম মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিং। আমিও বুঝতে পারছি, আমার স্ত্রীও যখন ছবি আঁকছেন তার কি অসুবিধে, আমি হেল্প করে দিলাম, বা আমিও যখন করছি, মানে আমি যে শুধু করছি ওই হেল্প করছে তা না, কিন্তু মানে ও হেল্প করে, মানে দুজনের Reciprocal মধ্যে ব্যাপারটা একটা একদম। রেসিপ্রোকাল ব্যাপার এবং আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। আর আমাদের বাড়ির পরিবেশ হচ্ছে ওই ছবি আঁকা, রং, আর আমি খুব মানে কি বলবো, আড্ডাবাজ, আমুদে আড্ডাবাজ হ্যাঁ, একটা লোক, হ্যাঁ, মানে সেটা আমরা দেখেই আসছি। জমিয়ে আড্ডা মারতে ভালোবাসি, এবং আমার কাছে সব মানে শিল্পীরা, অশিল্পী বন্ধুও আমার অনেক রয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলো, তোমার এখনো পর্যন্ত তোমার একটা, তুমি দুটো ঘটনা বলবে, সব থেকে আনন্দের আর সব থেকে খারাপ লাগার ঘটনা, যদি সেটা বলতে পারো। হ্যাঁ, খুব চট করে কম কথায় বলো তো, সব থেকে আনন্দের ঘটনা আর সব থেকে দুঃখের ঘটনা। চট করে সব থেকে আনন্দের, সব থেকে দুঃখের, এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত সব থেকে দুঃখের ঘটনা আমার এই মুহূর্তে মনে পড়ছে। আমি একজন শিল্পীকে জানতাম, তার নাম ব্রজগোপাল মান্না। তোমরা নিশ্চয়ই ছবি দেখেছো, কলকাতা সিটিস্কেপ করতেন, ব্রজগোপাল বলে সই করতেন। ব্রজগোপাল খুব মাঝে মধ্যে আমার কাছে আসতেন, অফিসেই আসতেন, আমার বাড়িতে আসতেন। ব্রজগোপালের মধ্যে ভীষণ একটা ছবি আঁকার ছিল, ভীষণভাবে সব কিছু ভুলে গিয়ে, ওই হচ্ছে শিল্পী, মানে পার্থিব জিনিস ভুলে গিয়ে সে শিল্প সাধনা করে যেত। সে নানান রকম বাড়ি ঘর, কলকাতার রাস্তাঘাট সব এঁকেছিল। ব্রজগোপালের সঙ্গে যখন আলাপ হয়, তখন আমার খুব ভালো লেগেছিল, কারণ আমি যখন স্টেটসম্যানে চাকরি করে গেলাম, আমার যিনি বস হয়েছিলেন তিনি হচ্ছেন ডেসমন্ড ডয়েক, বিখ্যাত লোক। তিনিও ছবি আঁকতেন এবং তিনি লিখতেনও। ব্রজগোপালও ছবি আঁকতো, কিন্তু ব্রজগোপাল আমায় বলেছিল, এই যে শুধু কলকাতার ঘরবাড়ি এইগুলো এঁকে আমার হচ্ছে না, কারণ ওর তো আর্থিক সঙ্গতিও ছিল না। ও মাঝে মাঝে পোর্ট্রেট করতো, খুব সুন্দর কাজ করতো, আমায় এনে দেখাতো। কিন্তু একদিন শুনলাম ব্রজগোপাল মানে দারিদ্র্যের তাড়নায় অসুস্থ হয়ে পড়লো, অসুস্থ হয়ে মারা গেল। সে অনেক দূরে থাকতো, ট্রেনে করে আসতো। সে আমার ভীষণ খারাপ লেগেছিল ব্রজগোপালের, এটাই আমার খুব চলে যাওয়ার দুঃখের। ঘটনাটা। আর আনন্দেরটা? আর খুব আনন্দের ঘটনা হচ্ছে, আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে আমি যে কার্টুন করতে এলাম, কার্টুন, সেটার মানে মূলে কিন্তু শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তীর সঙ্গে আমার এই অফিসে ঢোকার সূচনা পর্বে এমন একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটাকেই আমাকে কিন্তু কার্টুনে অনুপ্রাণিত করে। আমি কাগজ দেখতাম, অনেক কার্টুন দেখতাম এখন, কারণ কি শিবরামের হয়েছিল ঘটনাটা? ঠিক হয়েছিল কি, শিবরাম, আমি কলেজ স্ট্রিট থেকে যখন স্টেটসম্যানে জয়েন করেছি, কলেজ স্ট্রিট থেকে আমরা বাদুরবাগানে বাড়ি, নর্থ ক্যালকাটা হেঁটে যেতাম। শিবরামকে রোজ দেখতাম ওই পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। আমি এবং আমার বন্ধু গোপাল, আমরা দুজনে ছিলাম, গোপাল বন্দ্যোপাধ্যায়। এবং একদিন আমরা ওই কালীবাড়ির সামনে শিবরাম চক্রবর্তীকে পাকড়াও করলাম আলাপ করার জন্যে। উনি তো প্রথমে পিছিয়ে গেলেন, আর আমি নতুন চাকরি করে, ওই নতুন চাকরি তখন পার্মানেন্ট হয়নি, পয়সায় খুব রং চঙে জামা করেছি, ধোপদুরস্ত জামা। আর আমার বন্ধু গোপাল, ও বিজ্ঞাপন কালেক্ট করতো একটা কাগজে, ও খুব নোংরা জামা, দাড়ি কামায়নি, এরম অবস্থা। তখন শিবরাম বাবুকে আমরা যখন ধরলাম, তখন উনি হঠাৎ থতমত খেয়ে গেলেন। পরে আমার জামাটা ধরে বললেন, বাহ কি সুন্দর, কত করে মিটার ভাই। আমি ঘাবড়ে গেলাম, শিবরাম চক্রবর্তী আমার জামা
রয়েছেন। আমি বললাম এটা রেডিমেড কেনা। তুমি কি করলে? আমি ওই ইংরেজি কাগজের নাম বললাম যেখানে কাজ করি, একটু গর্বের সঙ্গেই বললাম। তখন শিবরাম চক্রবর্তী আমার নোংরা জামা পরা বন্ধুকে দেখে বলে, উনি কি সেই কাগজের এডিটেড? সে তো ঘাবড়ে গেল, মানে এই যে রসিকতা করলেন। তারপরে আমি বললাম একদিন আপনার বাড়িতে যাব। শিবরাম চক্রবর্তী আমি বললাম, ভাই এসো না। কেন? আমি তো অবাক। কিছু বললেন, আচ্ছা তুমি আমুল হোল মিল্ক খাও? আমি বললাম হ্যাঁ আমুল হোল মিল্ক খাই। বলে তাহলে এসো। আসলে আমি চাটা করতে পারি না, চাকরটা নেই, আমি গুলে দেবো। ওইটা গুলে তুমি খেয়ে নেবে? হ্যাঁ, না আমি গুলে দেবো চামচ দিয়ে। তারপরে আমার গোপাল গিয়েছিল, তখন শিবরাম চক্রবর্তী দরজা খুলে বললেন, কে? বললো আমি গোপাল। ওইখানে দেখা হয়েছিল? ওখানে দেখা হয়েছিল। তখন বললেন তুমি একটা কিছু খাও, আমার তো সবাই খায়। তখন গোপাল বলল, দেখলাম দুটো স্যারিডান। হ্যাঁ স্যারিডান, আমার তো উনি বললেন শিবরামের কাছে আড্ডা মারতে এসছো, পরেই ধরে যাবে। দেবুদা আমাদের প্রায় শেষ। আচ্ছা, আমরা আর কথা বলতে হয়তো পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, এখন তোমার কাছে ক্যানভাস আছে, রং আছে, একটা তোমার মনের মতো একটা ছবি আমাদের ক্যানভাস এখানে আঁকতে পারো, যেটা আমাদের দর্শক আচ্ছা। শিল্পী দেবব্রত চক্রবর্তী কি করে কাজ করেন। দেখলেন একজন শিল্পীর হাতের তুলির ছোঁয়া একটা সাদা ক্যানভাস কি করে ভরে ওঠে একটা অদ্ভুত ছবিতে। এই জন্য উনি বিখ্যাত, এই জন্য উনি দেবব্রত চক্রবর্তী। উনি আমাদের কাছে একজন পরম শ্রদ্ধেয় শিল্পী। তো দেবদা, তোমাকে আমাদের বাংলা এখন চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের অগণিত দর্শকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। আমারও খুব ভালো লাগলো এবং এই ছবি এঁকে আঁকার জন্য আমাদের এখানে। আমার ভীষণ ভালো লাগলো এই সুযোগটা তোমরা দিলে, এবং খুব ভালো লাগলো। এবং যারা দেখছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান দেখছেন বলে। নমস্কার। তো আমরা আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা আবার হাজির হব আগামী সপ্তাহে এই দিন এই চ্যানেলে ঠিক এই সময়। ভালো থাকবেন।